আজকের সমাজে যখন অন্ধবিশ্বাস, কুসংস্কার, বাল্যবিবাহ, পরিবেশ অবক্ষয় ও স্বাস্থ্য অসচেতনতা এখনও গ্রামবাংলার বড় চ্যালেঞ্জ, তখন নীরব দর্শক না থেকে যারা সরাসরি মানুষের পাশে দাঁড়ান তাদেরই মধ্যে অন্যতম ডক্টর সুব্রত নায়েক। শিক্ষকতা তাঁর পেশা হলেও সমাজ পরিবর্তনই তাঁর প্রকৃত সাধনা। শিক্ষাকে হাতিয়ার করে তিনি দীর্ঘদিন ধরে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই, বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা এবং সামাজিক সচেতনতার কাজ করে চলেছেন। রক্তদান শিবির আয়োজন, প্লাস্টিক বর্জনের বিরুদ্ধে প্রচার, ডেঙ্গু ও অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা, সর্পদংশনের ক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষকে প্রশিক্ষণ, এই সব কর্মসূচিতে ডক্টর নায়েকের নেতৃত্বে গ্রামাঞ্চলে বিশেষ প্রভাব ফেলেছে। ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়মিত আলোচনা, কুইজ, বক্তব্য ও ছবি আঁকার প্রতিযোগিতার মাধ্যমে তিনি মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ দিয়েছেন এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক বার্তা পৌঁছে দিয়েছেন। শিক্ষা, গবেষণা, সমাজ কল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় এক অনন্য নাম ডক্টর সুব্রত নায়েক। বর্তমানে 59 বছর বয়সী এই শিক্ষাবিদ হুগলি জেলার গোঘাট ব্লকের কাঁটালি গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই শিক্ষার প্রতি আগ্রহ, সামাজিক কাজে অংশগ্রহণ এবং ক্রীড়ার প্রতি অনুরাগ তাঁর ভবিষ্যৎ পথ চলার ভিত গড়ে তোলে। ডক্টর নায়েক বিশ্বাস করেন, একজন শিক্ষক কেবল শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ নন। বিদ্যালয় পরিচালনার পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক মজবুত করা, গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলা এবং সামাজিক দায়িত্ব পালন, এই সবই তাঁর কাজের অবিচ্ছেদ্য অঙ্গ। নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিকতার সমন্বয় তাঁর কাজকে আলাদা করে চিহ্নিত করেছে। তাঁর শিক্ষকতার সূচনা 1994 সালে অরুণাচল প্রদেশ সরকারের অধীনে। পাহাড়ি অরুণাচলে প্রাথমিক অভিজ্ঞতা অর্জনের পর 1995 সালে নিজের জেলার তিরোল হাই স্কুলে সহ শিক্ষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি পূর্ব বর্ধমানের বেলার ভুরকুন্ডা হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। প্রায় 3.5 দশক ধরে তিনি শিক্ষকতাকে নিছক চাকরি নয়, বরং সমাজ গঠনের এক নিরন্তর সৃজনশীল সংগ্রামে পরিণত করেছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয় এবং শিক্ষার্থীরা নির্মল বিদ্যালয় পুরস্কার, ব্লক স্তরে নির্মল বাংলা পুরস্কার, একাডেমিক এক্সিলেন্সে অ্যাওয়ার্ড, যুব সংঘ প্রতিযোগিতায় সেরা বিদ্যালয় সম্মান, ওআইপিসি স্ক্রিপ্ট রচনা ও পরিচালনার পুরস্কার এবং জেলা স্তরের কলা উৎসবে সাফল্য অর্জন করেছে। ব্যক্তিগতভাবে তিনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন সম্মান ও বেস্ট টিচার অ্যাওয়ার্ডও লাভ করেন। ডক্টর সুব্রত নায়েক বর্তমানে শিক্ষা জগতের অন্যতম স্তম্ভ। শিক্ষা ও সমাজকে এক সূত্রে বেঁধে কুসংস্কারের বিরুদ্ধে তাঁর নিরবিচ্ছিন্ন লড়াই তাঁকে একজন সাধারণ শিক্ষক থেকে সমাজের অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে। স্যার, প্রথমেই জিজ্ঞেস করব, আপনার এই লাঠি খেলা বা রনপা, এটা কতদিন থেকে আপনি এর সাথে যুক্ত আছেন? না, এগুলো আমি আমার প্রথম লাইফ থেকেই আমি শুরু করেছিলাম। আমরা যখন পড়াশোনার লাইফ শুরু করেছি তখন আমি এমনি ফুটবল, ক্রিকেট, ভলিবল এরকম সবেতেই আমি এক্সপার্ট ছিলাম এবং তখন থেকেই আমার নেশা যোগাসন করা, জিমনাস্টিক করা। কোথায় শিখেছেন এগুলো? আমি জিমনাস্টিক, যোগাগুলো আমি তখন বাইরে আমাদের যে ব্রতচারী কেন্দ্র আছে সেই সবেতে শিখতাম। হ্যাঁ, আর এই রনপা বা লাঠি খেলাটা, এটা রনপা লাঠি খেলাটা এটা আমার উইথ ইন্টারেস্ট, এবং আমি যে এলাকায় চাকরি করি আর কি, বর্ধমান ডিস্ট্রিক্টে, ওখানে এটা চল আছে, ভালো চল আছে, ছাত্রছাত্রীরা সবাই এগুলো করতে পারে এবং আমি ওটা শিখেছি। শেখার পরে আমাদের ছাত্রছাত্রীদের ওটাকে শিখিয়েছি যে কীরকমভাবে লাঠি খেলা করতে হয়, কীরকমভাবে তোমাদের রনপায়ে চড়তে হয় এবং মেয়েদের ক্যারাটে এইসবগুলো শিখিয়েছি তাদের আত্মরক্ষার জন্য, মেয়েদের বিশেষ করে। এখন আমার প্রায় 59 বছর হতে প্লাস হয়ে গেল। আপনি লাঠি খেলা খেলছেন, রনপাই করে হাঁটছেন, তো এটা না, আমি এটা আমরা নিয়মিত শরীরচর্চা করি, হাঁটা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করা, যাওয়া, হ্যাঁ, এবং আমি কোনো ফুটবল খেলা, এখন এই দেখতে পাচ্ছেন মানে ক্রিকেটের সঙ্গেও যুক্ত আছি এবং ক্রিকেট একাডেমির সঙ্গে আমাদের এখানে যুক্ত আছি। তাহলে তার ফলে কী হচ্ছে, আমার ডেলি এই যে শরীরচর্চা একটা করা, নির্দিষ্ট সময় নির্দিষ্ট ইয়ে করে মেনটেন করে করা, সেই জন্যই শরীরটাকে আমি ফিট রাখতে পেরেছি। আমি কখনোই বসে থাকি না। আমি যে কোনো জায়গাতে যদি আমাকে বলা হয় বসতে 10 মিনিট, আমি বসতে পারবো না। আমাকে এই বসে থাকাটাই আমার কাছে খুব কষ্টকর। স্যার, এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি ছাত্রদের এগুলো শেখানো, এইগুলো এই যুগেতেও সমানভাবে
চালিয়ে যাওয়া, হুম। এটা কি দেখতে পাচ্ছেন কোথাও যেন কোথাও একটু মানুষের বা ছাত্রদের মধ্যে একটা অনীহা তৈরি হচ্ছে আস্তে আস্তে? শুনুন, এইগুলো তো অনীহা আছে। এখন যেহেতু মোবাইলের যুগ, আপনি একটা যদি মোবাইল দিয়ে দেন তাহলে ছাত্রছাত্রীরা বা বয়স্ক যে কোনো লোক সবই ভুলে যাবে এখনকার দিনে যা অবস্থা। কিন্তু তা সত্ত্বেও যদি নিত্য নতুনভাবে কোনো কিছু জিনিসকে ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থাপন করা যায়, তাদের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো হয়। যেমন রনপাটে যদি আমি রনপাইতে নাচতেও পারি, হ্যাঁ, বিভিন্ন গানের তালে আমি রনপাইতে নাচতেও পারি। এবং ছেলেদের সরস্বতী পুজো বা যে বিভিন্ন স্কুলে কালচারাল প্রোগ্রাম, সেগুলোতে রনপায়ে ওদের নাচা প্র্যাকটিস করা। আবার লাঠি খেলাটা মেনলি আমি করেছি ছাত্রীদের ক্ষেত্রে, মানে তাদের আত্মরক্ষার জন্য লাঠিটা খুবই প্রয়োজন হ্যাঁ, এই বর্তমান লাঠি যুগেতে। খেলার যে ব্যাপারটা, সেটা সাধারণ ছাত্রছাত্রী বলুন এবং যে কারোরই বোধহয় শিখে রাখা উচিত, কারণ নিজেদের একটা অন্ততপক্ষে আত্মরক্ষা করা যাবে। হ্যাঁ, তো এই বিষয়টাকেও আপনি তো হ্যাঁ, অবশ্যই। এবং মানে ক্যারাটেও আমি নিজে খুব একটা ভালো জানি না, কিন্তু আমি ক্যারাটে মাস্টার নিয়ে এসে ছাত্রীদের দারুণভাবে তালিম দিয়েছি। এবং অনেক ছাত্রী আছে ভালো পোজ জানে এবং তারা করতে পারে। এটা হচ্ছে আমার কাছে পাওয়া না, আর কিছুই নয়। আমি যে শিখিয়েছি। স্যার, আমরা তো জানি আপনি শিক্ষকতার সাথে যুক্ত আছেন, আপনি বিভিন্ন পুরস্কার সম্মাননা পেয়েছেন। এই বিষয়টি আমাদের যদি বলেন, এখন পর্যন্ত কি কি পুরস্কার আপনি বা সম্মাননা পেয়েছেন? দেখুন, পুরস্কার আমি অনেক পেয়েছি। সে পুরস্কারটা আমার কাছে বড় কথা নয়। পুরস্কারটা হচ্ছে আমার যে কাজ, সেই কাজটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে একটা মানে মানে একটা প্রেরণা দেয় যে না, আমি এই কাজটা করলাম, তাহলে আমি কিছু একটা করলাম, তাহলে আরও আমাকে কাজ করতে হবে, আমাকে আরও উৎসাহিত করে। যেমন আমি 2022 সালে বেস্ট টিচার অ্যাওয়ার্ড পেয়েছিলাম INSC দিল্লি থেকে, নিউ দিল্লি থেকে একটা বেস্ট টিচার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। 2023 সালে শিক্ষারত্ন অ্যাওয়ার্ড পেয়েছি, পশ্চিমবঙ্গ সরকার থেকে শিক্ষারত্ন অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হয়েছে। 2024 সালে আমাকে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে কলকাতার মধ্যে সবচেয়ে ভালো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, তারা বেছে আমাকে একটা বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে আমাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। এছাড়াও আমি যে বিভিন্ন জায়গায় আরেকটা আমার সোশ্যাল ওয়ার্কার যেমন আছে গাছ লাগানো, বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে থাকি এবং সেই গাছ লাগানো থেকে আমাকে বর্ধমান যে গাছ গ্রুপ আছে সেখান থেকে আমার একটা পুরস্কৃত করেছে। এবছর আমি বর্ধমান জেলা থেকে মানে সেরা গাছ লাগানো পুরস্কারটা আমি এবং আমার স্কুল পেয়েছি। স্কুলের বিষয়ে একটু জিজ্ঞেস করবো স্যার। স্কুল তো আপনি স্কুলে যান, নিয়মিত পড়াশোনা হয়, তো তার মাঝেও কি আপনি কি করে সময় পান ছাত্রছাত্রীদের এগুলো শেখানোর জন্য? হ্যাঁ, এবারে বলুন, আমাদের স্কুলেতে যে ক্লাস হয়, ক্লাসের মাঝে অনেক তো টিচার অ্যাবসেন্ট থাকে। তাহলে সেই যে টিচার যে অ্যাবসেন্ট থাকছে, তাহলে লাস্ট পিরিয়ডে কী হচ্ছে বা লাস্ট 2 পিরিয়ড আগে, তাহলে আমি যদি সেই ছেলেগুলোকে ইনভলভ করতে পারি, তারা ঘর যাওয়ার চিন্তাটা করে না। তাহলে এবার যে স্যার আমাদের হয় খেলাবে, নাহলে স্যার আমাদের লাঠি খেলা শেখাবে, নাই আমাদের স্যার ক্যারাটে শেখাবে, নাই যোগাসন শেখাবে, নাই জিমনাস্টিক শেখাবে। আমি এইরকম করে লাস্ট পিরিয়ডগুলোতে আমি ছেলেদের ইন্টারেস্ট বাড়ানোর জন্য, যাতে তারা ঘরমুখী না হয়, এইগুলো আমি করে থাকি। তো স্যার, আপনার এই দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতায়, তো আপনার কি স্যার মনে হয় যে এই প্রাথমিক শিক্ষার মধ্যে এই আপনার আত্মরক্ষার যে কৌশল, লাঠি খেলা, রনপা, ক্যারাটে, এই সাবজেক্টগুলো আস্তে আস্তে নিয়ে আসা উচিত এবং এগুলোকে অবশ্যই শিখতে হবে, এগুলো কি মনে হয় আপনার? হ্যাঁ, অবশ্যই। এটাতে বর্তমান যুগে আমাদের যে মানে একদম অবক্ষয়ের যুগ, বুঝতেই পারছেন। এখানেতে মানে এখানে পড়াশোনাটার উপরে জোর শুধু দিলে হবে না, পড়াশোনার সাথে আমাদের যে কারিকুলাম যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো যদি আমরা না করাতে পারি, ছাত্রছাত্রীরা স্কুলমুখী হবে না। শুধু ওই বইটা খুলে বসে থাকবো, পড়বো, এই মানসিকতা ছাত্রছাত্রীদের আর নেই এখনকার দিনে। এখনকার হচ্ছে কম্পিউটারের যুগ। আমাদের স্মার্ট ক্লাসের ব্যবস্থা করতে হবে। স্কুলে স্মার্ট ক্লাস সব সরকার থেকে কম্পিউটার দিয়েছে, সেই ব্যবস্থাটা করতে হবে। শুধু আমি বইটা খুলে দিলাম, পড়ালাম, তা কিন্তু হবে না। তারপরে ছেলেদের মধ্যে যারা কবিতা আবৃত্তি করতে পারে তাদেরকে বেছে নিয়ে এসে তাদেরকে কবিতা আবৃত্তি শেখানো, বা যারা নাটক শিখতে পারে, নাটক করতে পারে, তাদেরকে নাটকের দিকে মনটা নিবেশ করা, যে হ্যাঁ, তুমি এই যদি নাটক শিখতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু ভালো হবে ভবিষ্যতে। আবার কেউ ছবি ভালো আঁকতে পারে, তাকে ছবি আঁকার দিকে তাকে ইন্টারেস্ট বাড়িয়ে দেওয়া। সেই ইন্টারেস্ট বাড়িয়ে দেওয়ার কাজটা কে করবে? শিক্ষকরাই করবে। শিক্ষকদের উচিত, আমি তো মনে করি, আমি যতদিন শিক্ষকতা মানে করেছি এবং যতদিন করব, আমি এইটাই শিক্ষা দিয়ে যাব, শুধু বইয়ের পড়া নয়, কিন্তু তোমাকে বাইরের জগৎটা সম্বন্ধে জানতে হবে। এইটাই হচ্ছে মূল বিষয়। যদি শিক্ষা দপ্তর বা সরকার এই বিষয়গুলো নিয়ে যদি ভাবে এবং এগুলোকে যদি একবারে সিলেবাসের মধ্যে ঢোকানো হয়, তাহলে আপনার কি মনে হয় আরও কি আগ্রহ বাড়বে? হ্যাঁ, এখন কিছু সিলেবাসের মধ্যে সরকার থেকে দিচ্ছে তো। এখন তো সরকার থেকে কম্পিউটার শেখার জন্য ক্লাস 8 পর্যন্ত একদম কম্পালসারি,
যে ছাত্রছাত্রী শরীরচর্চার যে বিষয়, হ্যাঁ শরীরচর্চা বিষয়ও এখন 8 পর্যন্ত কম্পালসারি, তবে 9, 10 আগে ছিল, এখন বর্তমানে উঠে গেছে। আবার 11, 12 যে কিন্তু শারীরশিক্ষা কিন্তু এখনও আমাদের পাঠ্যক্রমে যুক্ত হয়েছে। সুতরাং সরকারও চাইছে যে আমাদের শারীরশিক্ষা বা অন্য কম্পিউটার শিক্ষা, এই শিক্ষা যদি দিতে পারি, ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ জীবনে কিছু করতে পারবে। আচ্ছা, বর্তমানে যে প্রতিযোগিতামূলক সমাজ, এই সমাজে ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবকদের উদ্দেশ্যে স্যার কী বলবেন? হ্যাঁ, এখানে আমি এইটাই বলতে চাইবো যে ছাত্রছাত্রীদের প্রথমে বলবো তারা মোবাইল ফোনটাকে বর্তমানে বলবো যে মোবাইল ফোনটাকে একটুখানি কম ব্যবহার করতে, প্রয়োজনে ব্যবহার করুক। এবং বাবা মাদিকে বলবো যে ছেলেদের মেয়েদের সামনে সবসময় মোবাইল নিয়ে বা টিভিতে মনোনিবেশ না করে ছেলেদের সঙ্গে একটুখানি বন্ধুসুলভ আচরণ করা, তাদেরকে নিয়ে একটু তারা কি ভাবতে চাইছে সেটাও জানা। কারণ আমি আরেকটা এই কারণে বলতে চাইছি, দেখুন আপনি যদি দেখেন সমাজেতে যে কোনো ছেলে বাবাকে বলল আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে, যদি বাবা তার নাও পারে, সে যদি খেটে খায়, তাকে মোবাইল সেই যেমন করে কিনে দিতে হবে, নাহলে কী হচ্ছে, সে সুসাইডের দিকে পথ বেছে নিচ্ছে। এটা একটা মানে অপকেন্দ্রিক আমাদের সমাজের পক্ষে একটা বিশাল খারাপ জিনিস হয়ে যাচ্ছে এটা। সুতরাং আমি বলবো যে যারা গার্জেন, যারা আমাদের ছাত্রছাত্রীদের যারা পিতামাতা আছেন, তাদেরকেও কিন্তু ছাত্রদের মতো করে মনটাকে নিতে হবে, যে তারা যা কী চাইছে সেটাকেও তারা ভাবতে হবে। যে শুধু পড়াশোনা করলাম, এই পর শুধু পড়লে হবে না, তাদেরকে বিকেলবেলা খেলতে দিতে হবে। হ্যাঁ, খেলার টাইমটা নেই, খেলার টাইমে টিউশনি দিয়ে দিচ্ছে, সকালে টিউশনি যাচ্ছে, স্কুল থেকে এসে টিউশনি যাচ্ছে, আবার টিউশনি এসে কিছু খাচ্ছে, খেয়ে আবার রাতে টিউশনি পড়তে যাচ্ছে। নিজের পড়ার সময় নেই, কিন্তু তারা টিউশনি পড়ে ছুটছে। কিন্তু আমি বলবো যে তাদের ছাত্রছাত্রীদের সঙ্গে বাবা মা একটু টাইম দিক, তাদেরকে খেলাধুলার দিকে, যে যেমন কে খেলাধুলা করতে চায়, কে নাচ করতে চায়, কেউ গান শিখতে চায়, কেউ আঁকা শিখতে চায়, তাদেরকে সেই যদি মনটা দেওয়া হয়, তাদেরকে যদি টাইমটা দেওয়া হয়, সে ছেলে মেয়ে একদিন আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত হবেই হবে। স্যার আপনার নাম? আমার নাম হচ্ছে ডক্টর সুব্রত নায়েক। আমি বর্তমানে হচ্ছে প্রধান শিক্ষক, বেলার ভুরকুন্ডা হাই স্কুল, যেটা রায়না 2 ব্লকের মধ্যে অন্তর্গত এবং পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। আর আমার বাড়ি হচ্ছে কাঁটালি, গোহাট থানার অন্তর্গত। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।